ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আমি শুনলাম আপনি এই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ যিনি হ্যাঁ, শাহাদাত বরণ করেছিলেন, তার জানাজা আপনি পড়িয়েছিলেন। আপনার নাম কি একটু বা পরিচয় বলবেন কি আমার প্রথমে? নাম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। আমি ওই সময় কায়েমতলা হাই স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলাম। হাই স্কুলের। হ্যাঁ, আচ্ছা। তা যা হোক, ওই সময় যুদ্ধের সময় গ্রামের লোকজন খুব কমই আপনার ছিল, বাড়ি কি এই ভয়তে গ্রামেই? দিয়ে পালাইছিল। আচ্ছা। তা আমি এই মুক্তিযোদ্ধাদের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করেছি। আমি এখানে যত মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে তাদেরকে সবার জানাজা, এবং আমি অল্প সংখ্যক লোক যা ছিল তাদের দিয়ে কবর টবর খোঁচাই, মুক্তিযোদ্ধার লাশ যারা বহন করে নিয়েছিল এদের দিয়েই সেই কবর খোঁচাই। তারপরে এদের সব জানাজা সব আমি পড়াইছি। বিশিষ্ট মোহাম্মদের জানাজাও আমি পড়াইছি। আর এখানে আর অনেকেও এসে দেখাশোনা করেছে আর কি, সবাই। তো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ যেদিন শহীদ হলেন, ওনার জানাজা যেদিন হলো, উনি গোয়ালহাটিতে শহীদ হয়েছে। সেদিনকার কথা কি একটু মনে পড়ে? বা হ্যাঁ, উনি কয়জন গোয়ালহাটিতে এক আক্ষেতের ভিতরে উনি ওই পাঞ্জাবিদের সাথে লড়াই করছিলেন এক আক্ষেতের ভিতরে। তো তখন ওনাকে ঘিরে ফেলে দেয় চারদিক থেকে ওই পাঞ্জাবিরে। তখন উনি ওখান থেকে ওনার সেই অস্ত্রের যখন গুলি ফুরিয়ে গেল, তখন তো পাঞ্জাবি বুঝতে পারলে, তখন ওরা চারিদিক থেকে সে ঘিরে এবার ওনাকে গুলি মেরে ফেলে দিল। মেরে ফেলে দিয়ে ব্যানেট দিয়ে মাথা এখানে খোসায় ঘিরু বের করে ফেলে দিয়েছে। মৃত্যুর পরেও? হ্যাঁ, মৃত্যু করো রাগে পাকিস্তানি আর্মি। হ্যাঁ, ওই গোয়ালহাটি, এটা ঘটেছিল গোয়ালহাটি। গোয়ালহাটিটা কি সারসা উপজেলার বাইরে মনে হয়? হ্যাঁ, এটা হচ্ছে চৌগাছা। জিগিরগাছার ভিতরে, গঙ্গানন্দপুর, ছুটিপুর। এটা কি চৌগাছার মধ্যে না? না, জিগরগাছা। জিগিরগাছার ভিতরে। ও, এখান থেকে কত দূর হবে? এখান থেকে 3.5 মাইল 4 মাইল হবে। তা 3.5 মাইল 4 মাইল দূরে মারা গেছেন উনি গোয়ালহাটিতে। তা গোয়ালহাটিতে দাফন না করে এখানে দাফন করার প্রেক্ষাপটটা কি ছিল? তখন এই জায়গাটা মুক্ত ছিল। মুক্ত ছিল? হ্যাঁ, মুক্ত ছিল। এটা কাশীপুর এলাকাটা মুক্ত ছিল। তাই যখন যে মারা যেত সেখান থেকে কষ্ট করে ওই মুক্তিযোদ্ধাদের লাশগুলো ওরা এই মুক্ত এলাকায় এনে এখানে কবর জানাজা এখানে জানাজা। তাই যেদিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জানাজা হলো, ওইদিন কি ওনার একারই জানাজা হলো না কয়জনের জানাজা? না, ওনার একা, সেদিন উনি একাই। এটা কোন সময় জানাজাটা হলো? জানাজা হয়েছে আমি 10টা 10:30 সকালে। উনি মারা গেছেন কি তার আগের দিন? ওই রাত্রি ছিল না, রাত্রি সকালে নিয়ে গিয়েছে, মানে বৈকালে কি কখন হয়েছে, রাত্রিতে সময়টা আমি বলতে পারবো না। কারণ ওই আক্ষেতে আক্রমণ করেছে, আক্রমণ করার পরে ওরা গুলি ফিরে গেলে তখন ওরা ওকে আক্ষেতের ভিতরে গুলি মারলে মেরে খুঁচিয়ে ওখানে থুয়ে ওরা চলে গেছে। তখন ওই পাবলিক যারা ছিল ওখান থেকে বের করে নিয়ে তারপরে ওরা ওই মুক্ত এলাকায় এখানে সব কবর আছে তাই এখানে নিয়ে ওনার লাশ নিয়ে আসছিলেন কারা? ওনারা কি মুক্তিযোদ্ধা ছিলেন? বা নিয়ে আসছিল সেসব লোক তো বেঁচে নেই। একজনের নাম হ্যাঁ হইবতুল্লাহ নাকি, ওই হইবতুল্লাহ, মানে ওই গ্রামেরই? হ্যাঁ, ওই গ্রামেরই মানে মুক্তিযোদ্ধারা আনেননি? না, মুক্তিযোদ্ধা ওনারা যুদ্ধরত ছিলেন। পাবলিক। তা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের লাশটা তো আপনি দেখেছেন নিশ্চয়ই। ওনার সম্পর্কে কিছু বলবেন যে লাশটা কেমন দেখেছেন আপনি? গুলিবিদ্ধ ছিল বা ওনার ওই সামাজিক যে পোশাক, এই পোশাক বুট টুট সব পাইছিল। বুট টুট পায়ে ছিল? বুট পাইছিল। রক্তাক্ত ছিল? হ্যাঁ, রক্তাক্ত ছিল দেহটা? না, দেহ রক্তাক্ত ছিল না, অবশ্য গুলি লেগেছে এখানে, গুলি লেগেছে বুকে, পিঠিতে ভেদ হয়ে চলে গেছে। আর পরে ওরা ওই মৃত্যুর পরে ওরা খুশিয়েছে এই চোখ টোকগুলো, এইগুলো আর এইগুলো এখানে মৃত্যুর পরে হয়েছে। নাহলে চোখ দুটো বেরিয়ে খুশিয়ে বের করে দিয়েছে। এটা বিকৃত অবস্থা।
ওই যারা যে কতজন অংশগ্রহণ করছিল? আমাদের 12-14 জন ছিল। গোসল করানো হয়েছিল ওই না, লাশ? ও তো শহীদের শহীদের গোসল করানো যাবে গোসল করানো হয়নি। না। না, গোসল করা যাবে না। শহীদও তো শহীদ, এই জন্য শহীদদের যে অবস্থায় মানে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, জি। ওই অবস্থায় ওকে দাফন তা এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে ওনাদের গোসল না করানো, হুম। যে শহীদ হয়, এতে এই যে আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, এটা কি হ্যাঁ। সবাই একমত ছিল তখন? যে হ্যাঁ, ওনার- সব একমত ছিল। একমত ছিল। এটা তো হাদিসের কোরআন হাদিসের কথা, তো আমার ইচ্ছাকৃত না। তার যারা মানে যুদ্ধে, আপনারা যারা দেশের জি, জন্য, দেশের জন্য যারা অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে ইন্তেকাল করবে, তাদেরকে বলা হয় শহীদ। হ্যাঁ, এই শহীদদের ওই যে অবস্থায় মারা যাবে, ওই অবস্থায় তখন করতে হবে। তার মানে আপনাদের মধ্যে সবার মধ্যে সেই চেতনাটা ছিল হ্যাঁ, তা তো যে অবশ্যই। উনি শহীদ, হ্যাঁ, এই শহীদ। বিষয়ে কোনো না, উনি এটা শহীদ এবং তার কোনো- গোসল করানোর প্রয়োজন নেই। না, তার মানে উনি গোসল করানো হয়নি, না, শহীদের মর্যাদায় উনাকে দাফন করা শহীদের হয়েছে। মর্যাদায় দাফন করা। তা কতজন এরকম ছিলেন? বা আমরা 12-14 জন জানা যায়, দেখছিলাম 12-14 জন ছিলেন। তা যারা জানাজায় ছিলেন তারা কি অধিকাংশ স্থানীয়? তো হ্যাঁ, স্থানীয় গ্রামের। আর মুক্তিযুদ্ধের ওই সময়ের আপনার কি স্মৃতি মনে পড়ে, যদি একটুই বলতেন? স্মৃতি মনে পড়ে তো অনেক, তো অনেক, তো দীর্ঘ 9 মাস। জি, তা উল্লেখযোগ্য কোনো স্মৃতি যদি থাকে বা উল্লেখযোগ্য স্মৃতি, ওই পাঞ্জাবিরে অ্যাডভান্স করলো ছুটিপুর থেকে, ওরা এই কাশীপুর এই মুক্ত এলাকায় এটা দখল করবে বলে ওরা চেষ্টা করলো ওই দিন। চেষ্টা করলো। মুক্তিযোদ্ধাদের সাথে আর পাঞ্জাবিদের সাথে ভীষণ লড়াই হয় এই বেলতায়। বেলতা। বেলতায় করে লড়াই হলি, সেদিন খুব বর্ষাও ছিল, তখন রাস্তাঘাট এত ভালো ছিল না, রাস্তাঘাট তখন অনুন্নত ছিল। তখন ওই ওরা শেষ পর্যন্ত ওরা মানে ভেঙে গেল, পালিয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছিন্ন হয়ে গেলে একজনকে বোধহয় ধরে নিয়েছিল, ধরে নিয়ে যাচ্ছিল এই পথ দিয়ে সারসায় যাচ্ছিল। সে তখন দেখলে ওই যখন পাচ্ছে ব্রিজটা পার হয়, খুব স্রোত, তো ও তখন ওদের কাছ থেকে ছুট মেরে ওই পাখি ব্রিজে ঝাঁপ মেরে ওই ঘুরে ওখানে মানে ওই স্রোতে উল্টাপাল্টা করে ওখানে সে মারা গেল। আর একজন, আর আমাদের যারা ওই অপারেশনে ছিল মুক্তিযোদ্ধা, সে হলো বিডিআরের বোধহয়, বিডিআরের লোক। সে ওইভাবে তখন ওই বেলতায় গোলাম মোল্লের বাড়ির পিছনে ওই একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের ওখানে বসে ওই অ্যাম্বুসই ছিল। কিন্তু আমাদের এই মুক্তিযোদ্ধারা ভুলবশত ওরা মনে হয়েছে যে পাঞ্জাবি, এই বলে তাকে গুলি করে মেরে দিয়েছে। পাঞ্জাবি মনে করে? পাঞ্জাবি মনে করে গুলি করে মেরে দিয়েছে। আচ্ছা, আপনি যে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানালেন, সেটা হলো যে দাফন করলেন শহীদের মর্যাদায়, অর্থাৎ গোসল করানো দিয়ে। তো আমরা দেখেছি কিছু রাজাকার ছিলেন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। হ্যাঁ, তা অধিকাংশ মানুষই কি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধেরই পক্ষে ছিলেন? হ্যাঁ, মানে তখন জনমানুষের কথা বলছি। আমাদের মুক্তির তারা কি পাকিস্তানের পক্ষে অবস্থান খুব কম না। সংখ্যকই নিয়েছে? ধর্ম বর্ণ নির্বিশেষে কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বেশি ছিল? হ্যাঁ, মুক্তিযুদ্ধ শব্দ এটা দৃঢ়তাই ছিল। আমি আমার বাড়ির 3টে রুম ছিল, 2টো রুম আমি মুক্তিযুদ্ধদের ছেড়ে দিয়েছিলাম, আর একটা বড় রান্নাঘর ছিল। এই রান্নাঘরটা ওদের লঙ্গরখানা হিসাবে ওরা ব্যবহার করতো। আমি ওদের সেই লঙ্গরখানা হিসাবে ওখান থেকে রান্না হয়ে, এই রান্না মুক্তিযোদ্ধা যারা বেইলে, বিশহরি, গোয়ালহাটি, আটলে এদিকে যারা ওই পাঞ্জাবিদের সঙ্গে মোকাবেলা করতো, এই রান্নাখানা খাবার আবার ওই মুক্তিযুদ্ধ সাধারণ লোক কিছু থাকতো, আর মুক্তিযোদ্ধা একজন থেকে সেই সমস্ত খাদ্য আবার এই রান্না করা খাবার তাদেরকে সরবরাহ করা হতো? সরবরাহ করা। এটা প্রতিনিয়তই করা হতো না মাঝে দিন মধ্যে? করা হতো। প্রতিদিনই করা হতো। হ্যাঁ, এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ করতো। 2 বার। আচ্ছা, এটা তো ভারত সংলগ্ন এলাকা, হ্যাঁ, ভারতের ভূমিকাটা কেমন ছিল বা কেমন মনে করেন? বা ভারতের ভূমিকা সহানুভূতিশীল ছিল, কারণ আদিক যারা পালিয়ে যারা ওখানে যেত, তাদেরকে তারা আশ্রয় দিত, তাদেরকে সাহায্য সহযোগিতা করতো। যে তাদেরকে তাড়িয়ে দিত, তাই কোনো ঘটনা কোনো ঘটেনি।
বরং যখন এইভাবে যুদ্ধ চলতে প্রায় 7-8 মাস চলতে যখন ওরা অধৈর্য, ওরা বয়রা ওটার নাম আনোয়ার, ওই জায়গাটা ওই কি ওই যে মুক্তিযুদ্ধরা যেখানে থাকতো ওই জায়গাটার নাম কি জানো, কি কি পুকুর, কি পুকুর জানো একটা নাম। হ্যাঁ, ওরা বললে আমরা এখান থেকে আমরা ওই ভিতরে যদি না ঢুকতে পারি তাহলে আমরা এখানে থেকে এইভাবে কতদিন যুদ্ধ করে এদের আমরা মুক্ত করতে পারবো। তখন ওই শিখ সৈন্যরা ওরা সব আসলে ওই বর্ডারে এসে সব দাঁড়ালে, কিন্তু এদিকে কেউ যে কোন মাসের দিকে, এটা কোন মাসের দিকে? এটা শেষের দিকে মাস মুক্তিযুদ্ধের সেপ্টেম্বর অক্টোবরের দিকে। আচ্ছা, আর একটা জিজ্ঞাসা ছিল যে বিশিষ্ট নূর মোহাম্মদের যে জানাজা হলো, তখন আপনি নূর মোহাম্মদের নামটা জানতেন? হ্যাঁ, যেদিন জানাজা পড়লেন যে উনি যে নূর মোহাম্মদ, যারা নিয়ে যেহেতু ওখানে জানাজা নিয়ে গেছে, অনেক সময় তো বেয়ারিশ হিসেবে আসে, কিন্তু ওনার নামটা কি ওই সময় জানা ছিল? বা সবাই জানা ছিল ওই দিন কি আপনি জানতেন যে আমি শুনলাম ওনার নাম শুনছিলেন যে এনার নাম নূর মোহাম্মদ? ওই দিনই শুনছিলেন? ওই দিনই জানলাম। যারা নিয়ে আসলো তারা অনেক আবার মুক্তিযুদ্ধ সহযোদ্ধারা ছিল, তারাই যে কোনো প্রকার নামটা যদি প্রকাশ হয়ে গেছে, ওনার নাম নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। তা এই এলাকার তার অধিকাংশ মানুষই তাহলে সেভাবে সহযোগিতা করছে? হ্যাঁ, সব সহযোগিতা করতো, সবাই সহযোগিতা করতো। সব মুক্তিযোদ্ধারা ওই জায়গাতে তো ওই আজিবাদের বাড়ি থাকতো না, আজিবাদের বাড়ি থাকতো যেখানে তখন বৈঠক টৈঠক ছিল, বৈঠক টৈঠক থাকতো। আমাদের মুক্ত ছিল বলে কিন্তু নিরাপদ আমি মনে করতো এই জায়গাটায়। কোনো শান্তি বাহিনী বা কোনো পিস কমিটি ছিল না, এখানে ছিল না। তো এখানে মুক্তিযোদ্ধা, সশস্ত্র মুক্তিযোদ্ধা কেমন ছিল এখানে? এখানে মুক্তিযোদ্ধা তো আসলে স্থায়ীভাবে থাকতো না, সব মানে অপারেশনে ওই মুখপালা করার জন্য ছিন্ন বিচ্ছিন্ন এখান থেকে খাদ্যটা সরবরাহ হতো। তা এই এলাকাটা মুক্ত ছিল বলতেছেন, শেষ পর্যন্তই মুক্ত ছিল? শেষ পর্যন্ত মুক্ত ছিল, মানে খান সেনারা এখানে কখনো আসেনি? না, এখানে আসতে দিয়ে ওই বেলতায় মার খেলে ওকে পিছিয়ে গেল, বেলতায় মার খেয়ে পিছিয়ে গেল। ওই মার খেয়ে পিছিয়ে না গেলে হয়তো এদিকে আসতো। হ্যাঁ, এদিকে আসতো। আচ্ছা, আর ওই তারপরে শিখ সৈন্যরা ওরা ওখানে দাঁড়িয়ে থাকলো বর্ডারে, যে আমরা এইভাবে এখান থেকে যুদ্ধ করতে পারছি, কিছু না দেশটিকে স্বাধীন করবো। আমাদের তো বাংলাদেশের ভিতরে ঢুকে অবস্থান করি, তারপরে তো আমরা ওদের সাথে মোকাবেলা করি দেশ উদ্ধার করবো। তখন আমি এই কথা শুনে আমি আমার সাথে আরও গণ্যমান্য 5-6 জন লোক পালাম, আমি তাদেরকে নিয়ে বর্ডারে গেলাম। আমি যেহেতু উর্দু বলতে পারি, ইংলিশও টুকটাক বললে তাও আমি বুঝে হাই স্কুল শিক্ষা করতে পারতাম। তারপরে গেলাম, আমি হিন্দিতে ওদের সাথে শিখ সৈন্য সব ওদের যে মেজারা বা আর যারা ছিল তাদের সাথে আমি কথা বিনিময় করলাম। ওরা ওই কথাই বললো যে আমরা এই বয়রায় থেকে তো আমরা দেশ উদ্ধার করতে পারবো না, আমাদের বাংলাদেশের ভিতরে একটা স্থান করে দিতে হবে, আপনি পারবেন? আমি পারবো। এই যে জায়গাটা দেখছেন, এখানে বিশাল আম বাগান ছিল, এখান থেকে নিয়ে একেবারে রাস্তার ওপাশ পর্যন্ত বিশাল বড় আম বাগান ছিল। ওই একেবারে মসজিদের ওপাশ থেকে নিয়ে যা বিশাল বড় আম বাগান ছিল। তখন ওরা আমি নিরাশা নিয়ে সেখানে দেখালাম, তখন হ্যাঁ এই জায়গাটা হলে আমাদের ভালো হবে, এই জায়গাটা হলে ভালো হবে। তখন ওরা এখানে মসজিদ খুললে, মসজিদের ওই পাশটায় ওরা বড় মসজিদ খুলে এইবার ওদের সেই ট্যাঙ্ক এই সমস্ত সব নিয়ে এসে আপাতত এখানে রাখলে, এই আম বাগানের ভিতরে রাখলে। আর মুক্তিযোদ্ধারা ওরা বললে আমরা তো এখানে থেকে আমরা আমাদের ভিতরে যাচ্ছে হবে, আমাদের ভিতরে অবস্থান নিতে হবে। কারণ আমাদের একটা পুকুর পাড় আছে, বড় পুকুর পাড়, ওই সে পুকুরটা ওই পাশে, সেই পুকুরের পাশে আমাদের বড় বাগান লাগানো ছিল। তো ওরা বললো হ্যাঁ এই জায়গাটা আমাদের হলে খুব ভালো হবে, কারণ এখানে তখন তো আবার বিমান যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, বা পরে বিমান যুদ্ধ শুরু হয়ে গেছে। তারপরে আর্টিলারি ফায়ার চলছে ভীষণভাবে। সে আর্টিলারি যখন ফায়ার করতো তখন এসব মাটি কেঁপে উঠতো,
ওই 14 মাইল থেকে না, 14 মাইল থেকে আচ্ছা, আমার একটা জিনিস জানার আছে, এটা তো একটা প্রত্যন্ত এলাকা, আপনারা এই এলাকাতে কবে জানলেন যে মুক্তিযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, কিভাবে জানলেন? মুক্তিযুদ্ধ তখন তো এরকম কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা তো ছিল না, আপনারা জানলেন কি করে? কারণ একটা ইয়ে চলছিল যে পাকিস্তানের ক্ষমতায় যাবে আওয়ামী লীগ, সেরকম একটা নেগোসিয়েশন চলছিল, এর মধ্যে আপনারা কিভাবে বুঝলেন যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে? এটা কি কোনো জিয়াউর রহমানের ভাষণ বা বঙ্গবন্ধুর ইঙ্গিত এরকম কোনো কিছু আপনারা কি করে জানলেন? আবার মানে তখন তো রেডিওর মাধ্যমে জানলেন নাকি মানুষের পরস্পর মাধ্যমে জানলেন? কবে জানতে পারছেন যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে? ওই তো প্রথম থেকেই জানতে ওই 26শে মার্চ ভাষণ দিলে 7ই মার্চ, 7ই মার্চ তখন থেকে একটা সিগন্যাল, ওই ভাষণটা প্রায় সব জায়গায় প্রচার হয়ে গিয়েছিল। জি জি, তখন থেকেই মানে সবাই জানতে পারলে যে এই দেশে আমাদের মুক্ত করতে হবে, পাকিস্তানের তারা যে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করে, আমরা তাদের এই আচরণ আমরা সহ্য করতে পারবো না, আমাদের দেশ আমাদের স্বাধীন করতে হবে। তখন এই একটা মানুষের মনের ভিতরে আবার যে 16 ডিসেম্বর যে স্বাধীন হলো বা বিজয় লাভ করলো, এটা কি আপনারা 16 ডিসেম্বরে জানতে পেরেছিলেন? হ্যাঁ, কারণ এই আত্মসমর্পণ তো ঢাকায় হয়েছিল, তার আগে মনে হয় যশোর মুক্ত হয়েছে নাকি? যশোর মুক্ত হলো যদি ক্যান্টনমেন্ট, মানে এই শিক্ষণ যে ক্যান্টনমেন্ট চারপাশে সব ঘেরোয়া দিলে, তখন ওরা ক্যান্টনমেন্ট ছেড়ে খুলনা রোড মুখে ওরা এই দিকে পিছিয়ে গেল, খুলনার দিকে চলে গেল। আর ইয়া তখন যে ওদের সেই বাসা, অফিসারদের বড় বড় বাসা সব দেখতে লাগলো। আর সে মানে শাহী খানা কি আর শাহী খানা, মানে অফিসারদের ঘরগুলো ছিল মানে বাদশাহী ঘরের মতন এরকম, ওরা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। এই করতে করতে ওই ওরা আমাদের ওই সৈন্যরা কিছুটা পিছিয়ে হতে গেলে এইবার ওরা পাঞ্জাবির পিছিয়ে হতে গেলে এরা আমাদের এদিক থেকে এটা পুরোপুরি আমরা প্রায় যশোর শহরের দিকটা মুক্ত হয়ে গেল। জি, আচ্ছা, আপনার সময় নষ্ট করলাম অনেক। আর একটা বিশেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমরা জানলাম আপনার কাছ থেকে যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের যখন জানাজা হলো, ওনাকে গোসল করা হয়নি শহীদ, এটা কি সবার ক্ষেত্রেই ছিল? মানে যত মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়েছে সবাই এই অবস্থায় দাফন করা হয়েছে? এটা তো অনেক দেশপ্রেমের একটি পরিচয় তখন থেকে, যে শহীদ মানে সবার মধ্যে এই চেতনাটা ছিল যে তারা ন্যায়ের পক্ষে রয়েছেন এবং ন্যায়ের পক্ষের বীর যোদ্ধা। আপনি কি তখনও এই মসজিদেই বা ইমাম সাহেব ছিলেন না? হ্যাঁ, আমি তখন এই মসজিদ ছোট ছিল, টালে দিয়ে ছাওয়া। জি জি, ছোট এই 3 ভাগে ওই অর্ধেক পর্যন্ত একটা ছোট। তখন আপনি এই মসজিদেই আপনি নামাজ পড়াতেন? জি জি, তখন তো আপনি ইয়াং মানুষ ছিলেন। হ্যাঁ, তো আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বহু দিনের কথা তো জানা থাকে, আবার ওই বিষয়টা মনে স্মৃতি স্মৃতিতে আনতে চেষ্টা করতে। আর নূর মোহাম্মদ, বিশিষ্ট নূর মোহাম্মদকে আপনি তো জীবিত দেখতে পারেন না, তার ইয়েটা দেখছিলেন, সেটা দেখে আপনার কোনো অনুভূতি? ওনার ছেলে গোলাম মোস্তফা নাম। আচ্ছা, গোলাম মোস্তফা, ও তখন 7-8 বছর বয়স ছিল, বড় ছেলে। ওই ঝুমঝুমপুর ওনাদের বাসা, যশোর ঝুমঝুমপুর ওনাদের বাসা, আর নোয়াখালী তো ওদের আসল বাড়ি। আর ঝুমঝুমপুর পরে ওরা ওনার ছেলে মেয়েরা এখানে আসে মাঝে সাথে? হ্যাঁ, আগে খুব আসতো, আগে প্রায় বছর 2-3 বার করে আসতো, কিন্তু এখন আর আসে না। এখন তার সবার সাথে কি আপনার পরিচয় আছে? আমার ওনার ছেলে মোস্তফা, জি, আর ওনার মেয়ে হাসিনা। আচ্ছা, এই দুজনের সঙ্গে আমার হাসিনা, আর ওনার জামাই নাম ভুলে গেলাম, জামাই নাম ভুলে গেলাম। এদের সাথে আমার খুব পরিচয় ছিল, আমার এখানে খাওয়া দাওয়া করতো। আচ্ছা, ওনাদের সাথে আমার দেখা হলে আপনার কথা বলবো, যেহেতু হ্যাঁ, মোস্তফার সাথে বলবেন,
মোস্তফা ওই ঝুমঝুমপুর, ওদের বাসা ঝুমঝুম। ওনাদের বাসা কি ঝুমঝুমপুরে? এটা হ্যাঁ, এখন বাসা ঝুমঝুম। আমি নড়াইলের বাসাটা চিনি। হ্যাঁ, নড়াইলের বাসাটা চিনি। নড়াইলে ওরা খুব এখানে ওই যুদ্ধের পর ওরা সব এখানেই থাকে, নড়াইলে খুব একটা থাকে না। এখানে হ্যাঁ, এখানে প্রশাসন করেছে, সরকারিভাবে বাসা করে জি, দিয়েছে। সরকারি। ঝুমঝুমপুর আগে খোঁজ নেবে, যেখানে নূর মোহাম্মদ বিশেষ ঝুমঝুমপুরে খোঁজ নিলে জানা যাবে। হ্যাঁ, ওই যে ব্রিজটা আছে ওই ব্রিজের এই পাশে আচ্ছা আচ্ছা। ওই ঝুমঝুমপুর। তা আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা। আপনি যদি সবার উদ্দেশ্যে কিছু বলেন যে এই প্রজন্মের যারা ইতিহাস জানে না, এই তাদের সম্পর্কে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হ্যাঁ, এইসব ইতিহাস তো তখন এত কেউ খোঁজ খবর নেওয়ারও চেষ্টা করেনি, আর মানে এত মানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় কেউ জানারও চেষ্টা করেনি, অত আর কেউ গুরুত্ব দেয় না। তা আপনাকে অনেক ধন্যবাদ, সময় দিলেন আমাদেরকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকেও এই ধন্যবাদ। শুভকামনা আপনি যে থাকলো সব। আজ 50 বছর পরে এই আপনাকে পেয়েছি, এটা সৌভাগ্য। স্মৃতিটাকে তুলে ধরার চেষ্টা করছেন বা জানার চেষ্টা করছেন, এবং সেটা হয়তো দেশবাসীর ভিতরে আরো ছড়িয়ে দেন। জানানোর চেষ্টা করেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে আল্লাহ হায়াত দরাজ করুক, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক, দোয়া করি। ধন্যবাদ। আপনার আসসালামু নাম আলাইকুম। কি? আমার নাম মাকসুদুল হক। মাসুদুল হক। মাকসুদুল হক। আমি সমগ্র উপজেলা শিক্ষা অফিসার হিসেবে চাকরি করি। ও, তো আমি রিসেন্টলি এখানে বদলি সূত্রে এখানে এসেছি। তা এই আমাদের শাসায়। জি, সাতটা উপজেলায়। ও, তা আমার তখন থেকে আমার আগ্রহ যে এখানে আমি আসবো। আমি এই সভাপতি ছিলাম আমি, আর এই তাই? ওই যে স্কুল আছেন না, জি জি। এই জমি সব আমি আমার শরীর যারা ছিল, শরীরদের কাছ থেকে সব কেউ এমনি দিয়েছিল, আর কেউ জি। কিছু পয়সা নিয়ে এই আমি ওই মাঠটাও আমি আমি অবশ্য এই ক্লাসটার নাম হচ্ছে বেনাপোল ক্লাস্টারের দায়িত্বে আমি। তারপরে আমি আগ্রহ বশত আমি এখানে দেখতে এসেছি। হ্যাঁ, এইটা সবার আমার ভিতরে মানে হয় না, প্রাণের টানে ভিতরে আগ্রহ থাকে না। দীর্ঘদিনের। ধন্যবাদ। আপনার তা ঠিক আছে। আপনার বাচ্চা কাছে? আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, ছেলে বড়? ছেলে বড় 3-তে পড়ে, ছোট সব, আর মেয়ে আরো ছোট। জি। আল্লাহ। তা দোয়া করবেন সবার জন্য। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।